22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের পেহেলগামের বৈশারণ ভ্যালি এমন এক ভয়াবহ সন্ত্রাসের সাক্ষী হয়েছিল যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই বৈশারণ ভ্যালি একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন এলাকা, যার সৌন্দর্যের কারণে এটি মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। এই উপত্যকার চারপাশে লম্বা দেবদারু গাছের ঘন বন রয়েছে, কাছাকাছি প্রবাহমান নদী রয়েছে এবং দূরে উঁচুতে তুষারাবৃত চূড়া রয়েছে, যা এই ভ্যালিকে এতটাই অনন্য করে তোলে যে পর্যটকরা স্বয়ংক্রিয়ভাবে এর দিকে আকৃষ্ট হয়। সেদিনও শত শত মানুষ কাশ্মীরের এই সুন্দর উপত্যকায় প্রিয়জনদের সাথে সময় কাটাতে এসেছিল। কেউ বেশ কয়েক মাস ধরে টাকা জমিয়ে তার পরিবারের সাথে ছুটি কাটাতে এখানে এসেছিল, কেউ তাদের ছেলের ভালো নম্বর পাওয়ার পর তাকে এখানে বেড়াতে নিয়ে এসেছিল, আবার কেউ তাদের নতুন বিবাহের পর এই সুন্দর উপত্যকায় হানিমুন করতে এসেছিল। চারদিক সৌন্দর্য আর খুশিতে ভরেছিল। বাচ্চাদের হাসি, ক্যামেরার ক্লিক এবং মানুষের কথোপকথনের শব্দে বাতাসে একটা স্বস্তির গুঞ্জন ছিল। কেউ কেউ কেবল পৃথিবীতে এই স্বর্গের প্রশংসা করছিল, আবার কেউ কেউ তাদের স্ত্রীর বাহুতে এমন ভাবে হারিয়ে গিয়েছিল যেন তারা কিছু মুহূর্তের জন্য তাদের সব দুঃখ ভুলে এই মুহূর্তটাকে বাঁচতে চাইছিল। কেউ একটু ধারণা করতে পারেনি যে আর মাত্র কিছুক্ষণের মধ্যে এখানে এমন কিছু ঘটতে চলেছে যা এই স্বর্গের মতন পরিবেশকে কয়েক মুহূর্তের মধ্যেই নরকে পরিণত করবে। যখন সবাই তাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর দৃশ্যে মগ্ন, তখন 5 থেকে 6 জন লোক সেই দেবদারু গাছের আড়াল থেকে বেরিয়ে সেখানে পৌঁছে গেল। তাদের মধ্যে অনেকেই ভারতীয় সেনা এবং পুলিশের পোশাক পরেছিল, কিন্তু বাস্তবে তারা ছিল একজন নির্মম সন্ত্রাসী। তাদের প্রত্যেকেরই হাতে M4 কার্বাইন এবং AK-47 এর মতন মারাত্মক রাইফেল ছিল এবং তাদের পিঠে ভারী ব্যাগ ছিল যা গুলি, গ্রেনেড এবং বারুদ দিয়ে ভরা ছিল। তারা ধীরে ধীরে শিকারীর মতন এই উপত্যকায় প্রবেশ করেছিল। এই পর্যটকদের হাসি, তাদের নির্দোষতা সন্ত্রাসীদের এতটাই রাগিয়ে তুলেছিল যে তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের চুপ করিয়ে দিতে চেয়েছিল। সন্ত্রাসীরা প্রথমে শুভম নামে এক ব্যক্তির কাছে পৌঁছায়, যে তার পরিবারের সাথে হাসতে এবং গল্প করতে ব্যস্ত ছিল। একজন সন্ত্রাসী তৎক্ষণাৎ শুভমের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার দিকে বন্দুক তাক করে চিৎকার করে বলে, বলো তুমি হিন্দু না মুসলিম। সন্ত্রাসীদের বন্দুক এবং প্রশ্নের কারণে শুভম এবং তার স্ত্রী দুজনেই ভয়ে কাঁপতে শুরু করলেন। তখন সন্ত্রাসীরা আবার চিৎকার করে জিজ্ঞেস করলো। তখন শুভমের কাঁপা কাঁপা গলা থেকে কেবল একটি শব্দ বেরিয়ে এলো, হিন্দু। এই কথা শুনে সন্ত্রাসীরা রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের চোখে ঘৃণা ফুটতে থাকে। এরপর সন্ত্রাসীরা তাদের রাইফেল থেকে নির্বিচারে শুভমের দিকে গুলি চালায়। শুভমের শরীর থেকে রক্ত বের হতে শুরু করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। চোখের সামনে স্বামীকে প্রাণ হারাতে দেখে শুভমের স্ত্রী কাঁদতে শুরু করেন এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এরপর সন্ত্রাসীরা পুরো জায়গায় ছড়িয়ে পড়ে এবং হিন্দুদের নিশানা করতে শুরু করে। এক সন্ত্রাসীর নজর ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের উপর পড়ে, যিনি তার নববিবাহিতা স্ত্রী হিমাংশীর সাথে ছিলেন। তাদের বিয়ের মাত্র 6 দিন হয়েছে এবং তারা কাশ্মীরের সুন্দর পরিবেশে তাদের নতুন জীবন শুরু করতে এসেছে। কিন্তু হঠাৎ করে সন্ত্রাসীরা তাদের সুখী জীবনকে মৃত্যুর অন্ধকারে ঠেলে দিল। সন্ত্রাসীরা বিনয়ের কাছে এসে তার নাম এবং ধর্ম জিজ্ঞেস করলো। জবাবে হিন্দু শব্দটি শুনে সন্ত্রাসীরা তাকেও গুলি করে দেয় এবং আগে এগিয়ে যায়। পেছনে রয়ে গেল বিনয়ের স্ত্রী হিমাংশী, যে চোখ ভরা জল নিয়ে তার জীবন সঙ্গিনীর মৃতদেহের পাশে বসে তাকে দেখছিল, যে আর কখনো ফিরে আসবে না। 2 থেকে 4 মিনিটের গুলির শব্দে পুরো উপত্যকা কেঁপে উঠল। বারুদের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। গুলির শব্দ শুনে শিশুরা চিৎকার করছিল, মহিলারা কাঁদছিলেন এবং পুরুষরা তাদের প্রিয়জনদের জীবন বাঁচানোর চেষ্টা করছিলেন। কিছু মানুষ প্রাণ বাঁচাতে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল, আবার কিছু মানুষ সাহায্যের জন্য ক্রমাগত চিৎকার করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজ তাদের জীবন বাঁচানোর জন্য কেউ ছিল না। আমেরিকায় কর্মরত কলকাতার বিতান অধিকারী, তার স্ত্রী সোহিনী অধিকারী ও তাদের 3 বছরের ছেলেকে নিয়ে কয়েক দিনের ছুটি কাটাতে কাশ্মীর বেড়াতে এসেছিলেন। যখন তার ছেলে গুলির শব্দ শুনতে পেল, নিষ্পাপ শিশুটি হঠাৎ ভয়ে চিৎকার করে উঠল, মামা, সাউন্ড, ফায়ার। সেই নিষ্পাপ শিশুটির চোখে এতটাই ভয় ছিল যে সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে এবং কেন হচ্ছে। এক মুহূর্ত নষ্ট না করে বিতান তার ছেলের হাত শক্ত করে ধরে দৌড়াতে শুরু করলো। তার সাথে তার স্ত্রী সোহিনীও ছিলেন, যিনি কোনোভাবে তার পরিবারকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চাইছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে। সন্ত্রাসীরা যখন জানতে পারে যে বিতান একজন হিন্দু, তখনই তাকে তার স্ত্রী ও ছেলের সামনে গুলি করে শেষ করে দেয়। চারিদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছিল। কেউ কেউ প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, আবার কেউ কেউ ভয়ে মাটিতে শুয়ে পড়েছিল, যেন মাটির সাথে লেগে থাকলে মৃত্যু এড়ানো যাবে। তার
তারপর রক্তাক্ত মুখ এবং পৈশাচিক চোখ বিশিষ্ট এক সন্ত্রাসী লোকেদের সামনে আসে এবং জোরে চিৎকার করে বলে যে সমস্ত হিন্দুরা একদিকে হয়ে যাও এবং মুসলমানরা অন্যদিকে। সবাই হতবাক হয়ে গেল, কেউ তার জায়গা থেকে নড়তেও পারছিল না। এরপর সন্ত্রাসীরা একে একে লোকেদের থেকে ধর্ম জিজ্ঞাসা করতে শুরু করে, তুমি কি হিন্দু? যে হ্যাঁ বলেছিল, পরের মুহূর্তেই সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছিল। মাত্র কয়েক মিনিটেই অনেক মানুষ মারা গিয়েছিল, কারণ তাদের সকলের একমাত্র দোষ ছিল যে তারা হিন্দু ছিল। সেখানে উপস্থিত সকলেই মনে মনে ভীত হয়ে পড়েছিল, কেউ জানতো না পরের মুহূর্তে কে মৃত্যুর নিশানায় থাকবে। এরপর সন্ত্রাসীরা তাদের নাম জিজ্ঞাসা করার পরিবর্তে সন্ত্রাসীরা তাদের কলমা পড়াতে শুরু করে। যারা এটা পড়তে পারেনি তারা পরের মুহূর্তেই প্রাণ হারিয়ে ফেলে। এই নিরীহ মানুষদের ভিড়ে সুনীল নাথানিয়েলের পরিবারও উপস্থিত ছিল। একজন সন্ত্রাসী সুশীলের কাছে আসে এবং গর্জন করে বলে, চল হাঁটু গেড়ে বস আর কলমা পড়। সুশীল কাঁপতে কাঁপতে উত্তর দিল, আমি একজন খ্রিস্টান, আমি কলমা পড়তে জানি না। শুধু এই কথা শুনে সন্ত্রাসীরা দ্রুত তার বন্দুক সুশীলের দিকে তাক করে এবং তাকে হত্যা করে। অন্যদিকে পল্লবীর স্বামী মঞ্জুনাথকেও ধর্মের নাম জিজ্ঞেস করে সন্ত্রাসীরা হত্যা করে। চোখের সামনে তার স্বামীকে প্রাণ হারাতে দেখে পল্লবী কাঁদতে শুরু করে এবং কান্নারত গলায় সন্ত্রাসীদের বলেন যে আমাকেও মেরে ফেলো, এখন বেঁচে থেকে আমি কি করব। এতে এক বর্বর সন্ত্রাসীরা জোরে হেসে ওঠে এবং বলে, যা তুঝে নেই মারতা, মোদি কো যাকে বাতা দেনা। প্রায় 20 জন মানুষ নিহত হয়ে গিয়েছিল, কিন্তু বৈশরণ উপত্যকায় এই সন্ত্রাসের ধারাবাহিকতা থামার নাম নিচ্ছিল না। এরপরে সন্ত্রাসীরা সকল পুরুষকে এক লাইনে দাঁড় করায় এবং একে একে তাদের প্যান্ট খুলে গোপনাঙ্গ পরীক্ষা করতে শুরু করে। এই নির্মম সন্ত্রাসীরা এভাবে নিশ্চিত করতে চেয়েছিল যে তাদের খতনা করা হয়েছে কিনা। যারা খতনা করানো বলে মনে হচ্ছিল না, তাদের সন্ত্রাসীরা তৎক্ষণাৎ গুলি করে হত্যা করে। সেই সময় উপত্যকায় কেবল ভয় আর আতঙ্ক ছিল। বাচ্চাদের কান্নার শব্দ ছিল, মহিলাদের চিৎকার ছিল। মাটিতে পড়ে থাকা মৃতদেহগুলি থেকে নিঃসৃত রক্ত ছিল এবং বাতাসে ভাসমান সন্ত্রাসীদের ধর্মের প্রশ্ন ছিল, যে প্রতি মুহূর্তে কাউকে না কাউকে গিলে ফেলতে প্রস্তুত ছিল। এরই মধ্যে সন্ত্রাসীদের নজর আদিল হোসেনের ওপর পড়ে, যে একজন হিন্দু পর্যটককে ঘোড়ায় চড়িয়ে নিয়ে বৈশরণ উপত্যকার দিকে আসছিল। সন্ত্রাসীরা কেবল অমুসলিমদের রক্তপাত করতে চেয়েছিল, তাই তারা আদিলকে উপেক্ষা করে তার ঘোড়ায় বসে থাকা পর্যটককে নিশানা করে নেয়। কিন্তু কোনো গুলি ছোড়ার আগেই আদিল নিজের জীবনের পরোয়া না করে পর্যটককে বাঁচাতে একাই সন্ত্রাসীদের সাথে লড়াই লেগে পড়ে। সে একজন সন্ত্রাসীর কাছ থেকে রাইফেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একা আদিলের শক্তি সন্ত্রাসীদের সামনে দাঁড়াতে পারেনি এবং কয়েক মুহূর্তের মধ্যেই সেও গুলিবর্ষণের শিকার হয় এবং চিরতরে শেষ হয়ে যায়। আদিল চাইলে হস্তক্ষেপ না করে তার জীবন বাঁচাতে পারত, কিন্তু সে একটি উদাহরণ হয়ে ওঠে যে ধর্মের নামে সহিংসতায় লিপ্ত মানুষের ভিড়ে এমন একজন ব্যক্তিও থাকে যে মানবতাকে ধর্মের ঊর্ধ্বে রাখে। তাহলে সম্ভবত এই পৃথিবী এখনো বেঁচে থাকার যোগ্য হবে। কিন্তু মনে হচ্ছিল যেন এই পৈশাচিক সন্ত্রাসীরা এক অদ্ভুত ধরনের উন্মাদনায় আচ্ছন্ন ছিল। তাদের শরীরে ক্যামেরা লাগানো ছিল, যা দিয়ে তারা পুরো ঘটনাটি রেকর্ড করছিল, যাতে তারা হিন্দুদের চিৎকারে ভরা রেকর্ডিং দেখিয়ে তাদের প্রভুদের প্রশংসা পেতে পারে। যখন সেই সন্ত্রাসীরা সেখানে আর কোনো অমুসলিম পুরুষদের দেখতে পেল না, তখন তারা সদ্য মৃত দেহগুলির ওপর আবার গুলি চালাতে শুরু করলো এবং মৃত মানুষদের রক্তাক্ত দেহের সাথে সেলফি তুলতে শুরু করলো। হিংস্র পশুর মতো হাসতে শুরু করলো। তারা মোট 300 রাউন্ড গুলি চালায়। আশ্চর্যের বিষয় এটা ছিল যে ওই সন্ত্রাসীরা একজনও মহিলাকে হত্যা করেনি, কারণ তাদের কাছে এই মহিলারা কেবল একটি ঘটনার সাক্ষী ছিল না, বরং তাদের বর্বরতার জীবন্ত প্রমাণ ছিল, যাদের শুধু এই জন্য রাখা হয়েছিল যাতে এই জীবন্ত লাশগুলি গিয়ে এই গণহত্যার খবর দেশ এবং সরকারের কাছে পৌঁছে দিতে পারে। এই সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যদিও প্রায় 20 জন গুরুতর আহত হন। এটি ছিল জম্মু ও কাশ্মীরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলাগুলির মধ্যে একটি, যেখানে ধর্ম জিজ্ঞাসা করে প্রকাশ্যে মানুষকে হত্যা করা হয়েছিল। The terrorists spared no one as they massacred a valley in Pahalgam. Terrorists asked for religious identity of people and shot down those who weren't Muslims. हमारे सामने ही सबको मारा, उधर कोई पुलिस वाला भी नहीं था, मार दिया हमें। They belong to a group called the TRF. একসাথে 26 জনকে হত্যা করার পর সন্ত্রাসীরা দেবদারু গাছে ঘেরা একটি জঙ্গলে লুকিয়ে কোনো চিন্তা না করে দ্রুত সেখানের থেকে পালিয়ে যায়। নিহতদের পরিবারগুলি অঝরে কাঁদছিল এবং আহত 20 জন দীর্ঘক্ষণ ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল।
সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো চিহ্ন ছিল না, কেউ ছিল না যারা ওই লোকগুলোকে বাঁচাতো, তাদের চোখে স্পষ্টভাবে দৃশ্যমান মৃত্যুর ছায়া দূর করত এবং তাদের জীবনের আশা দিত। না কোনো নিরাপত্তা কর্মী ছিল আর না কোনো চিকিৎসা সহায়তা। বৈশরণ ভ্যালি অনেক উঁচুতে অবস্থিত, তাই এখানে যানবাহন আনা যায় না। এখানে হেঁটে অথবা ঘোড়া এবং খচ্চরে চড়ে আসা যেতে পারে। এমন পরিস্থিতিতে যখন অনেক স্থানীয় মানুষ হাতে হাত রেখে চুপচাপ সবকিছু দেখছিল, তখন কিছু স্থানীয় কাশ্মীরি মানুষ সাহস সঞ্চয় করে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। কেউ একজন একটি বাচ্চাকে পিঠে করে নিচে নামিয়ে আনলো, আবার কেউ একজন ঘোড়ায় চড়িয়ে আহতদের সাহায্য করতে লাগলো। এত বড় হামলার পরেও এর তথ্য সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর কাছে তখনও পৌঁছায়নি। সেই সময় সিআরপিএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাজেশ কুমার কোনো কাজের জন্য বৈশরণ ভ্যালি দিয়ে যাচ্ছিলেন। তখনই তিনি উপত্যকা থেকে তড়িঘড়ি নেমে আসা মানুষের কান্না এবং চিৎকার শুনতে পান। সে একজন ঘোড়সাওয়ারিকে থামিয়ে জিজ্ঞেস করলো ওখানে কিছু হয়েছে কিনা। সেই ঘোড়সাওয়ার বলল যে স্যার, বৈশরণে গুলি চালানো হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবং অনেকে আহত অবস্থায় পড়ে রয়েছে। এই কথা শুনে রাজেশ কুমার পুরো বিষয়টি বুঝতে পারেন এবং দেরি না করে নিকটবর্তী সিআরপিএফ ক্যাম্পে খবর দেন এবং কুইক অ্যাকশন টিমকে যত তাড়াতাড়ি সম্ভব বৈশরণ উপত্যকায় পৌঁছাতে বলেন এবং নিজেই ঘটনাস্থলের দিকে রওনা দেন। সন্ত্রাসী হামলার খবর পাওয়ার পরপরই সিআরপিএফ তৎক্ষণাৎ অ্যাকশনে আসে। 25 জন কমান্ডার কুইক অ্যাকশন টিম প্রস্তুত করে বৈশরণে পাঠানো হয়েছিল। এই সিআরপিএফ ক্যাম্পটি বৈশরণ উপত্যকা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত ছিল এবং রাস্তাটিও বেশ খাড়াই ছিল, তাই কুইক অ্যাকশন টিম ঘটনাস্থলে পৌঁছাতে 40 মিনিট সময় নেয়। কুইক অ্যাকশন টিম সেখানে পৌঁছানোর সাথে সাথেই তারা প্রথমেই নিশ্চিত করে যে সেখানে কোনো সন্ত্রাসীরা লুকিয়ে আছে কিনা। সেখানে তারা সন্ত্রাসীদের দেখতে পায়নি, তবে অবশ্যই ভয়ে লুকিয়ে থাকা মানুষগুলোকে দেখতে পায়, যাদের চোখে তখনও মৃত্যু ভয় ছিল। গুলির আঘাতের কারণে এরই মধ্যে 3 জনের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সহায়তার প্রয়োজন ছিল। তাদের 3 জনকে হেলিকপ্টারে করে অনন্তনাগ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে 3 জন আহত ব্যক্তির মধ্যে 1 জনের মৃত্যু হয়। বাকি 2 আহতকে নিরাপদে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই 3 জন ছাড়াও আহত অন্যান্য ব্যক্তিদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী ও জম্মু কাশ্মীরের পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায় এবং একসাথে একটি বড় উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে এতক্ষণে পর্যটকেরা এতটাই ভীত হয়ে পড়েছিল যে যখন সিআরপিএফ জওয়ানরা তাদের সাহায্য করতে সেখানে পৌঁছায়, তখন অনেকেই তাদের সন্ত্রাসী ভেবেছিল, কারণ সন্ত্রাসীরা সেনা ও পুলিশের পোশাক পরে এসেছিল। একজন মহিলা সিআরপিএফ জওয়ানের সামনে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগলেন, দয়া করে আমার বাচ্চাকে মেরো না, আমি ইতিমধ্যে আমার স্বামীকে হারিয়েছি। ওই মহিলার আতঙ্ক দেখে সিআরপিএফ জওয়ানরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি তৎক্ষণাৎ সবাইকে শান্ত করলেন এবং বললেন যে তিনি একজন ভারতীয় সৈনিক এবং তাদের রক্ষা করতে এসেছেন। যদিও পরে ভারতীয় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে, কিন্তু এই হামলায় 26 জন নিরীহ মানুষের মৃত্যু ভারতের নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুতর প্রশ্ন তুলেছে। সেখানে নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতি প্রশাসনের অবহেলার পরিচয় দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পেহেলগামে সন্ত্রাসী হামলার আগে ইন্টেলিজেন্স ব্যুরো 4 এপ্রিল 2025-এ একটি তথ্য পেয়েছিল যে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন স্থানীয় কর্মীদের পেহেলগামের হোটেলগুলিতে হামলার জন্য তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে। এই তথ্যটি সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার SMSC এর মাধ্যমে ভাগ করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও ঘটনাস্থলে একজনও নিরাপত্তা কর্মী উপস্থিত ছিল না। তবে ভারত সরকার পরে স্পষ্ট করে বলেছে যে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থাগুলিকে না জানিয়েই বৈশরণ উপত্যকা সময়ের আগেই খুলে দিয়েছে, যেখানে প্রতি বছর জুন মাসে অমরনাথ যাত্রার সময় এই উপত্যকা খুলে দেওয়া হতো। এই সম্পর্কে সরকারের স্পষ্টীকরণ নিয়ে গুরুতর প্রশ্ন ছিল যে যখন বৈশরণ ভ্যালি খোলা সম্পর্কে ম্যাগি বা চা বিক্রেতারা জানতো, এখানে বেড়াতে আসা হাজার হাজার পর্যটকেরাও এটা জানতেন, তাহলে সরকার, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে এই তথ্যটি কিভাবে গোপন রয়ে গেল? তাছাড়া এটা কিরকম বিড়ম্বনা যে সন্ত্রাসীরা এত সহজেই প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে কাশ্মীরে প্রবেশ করে আক্রমণ করে এবং ধরা না পড়ে পালিয়ে যায়। এই পেহেলগাম হামলা চালানোর আগে সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে রেকি করেছিল, কিন্তু তবুও নিরাপত্তা বাহিনী এই পরিকল্পনার কোনো আভাস পায়নি এবং তাদের উৎসের নেটওয়ার্ক ধ্বংস হয়েছিল। জম্মু ও কাশ্মীরে এটিই প্রথম সন্ত্রাসী হামলা নয়। এর আগে সেটা 2016 সালের উড়ি আক্রমণ হোক বা বারামুলা আক্রমণ, 2019 সালে পুলওয়ামা হামলা হোক বা 2024 সালে রিয়াসি হামলা, ঘটনা ঘটার পরই আমাদের নিরাপত্তা বাহিনী তাদের ভুল সম্পর্কে সচেতন হয়। আসলে এই অবহেলা বারবার কিভাবে ঘটে? কেন আমাদের গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনী একে অপরের সাথে সমন্বয় করতে এবং কোনো সন্ত্রাসী হামলা ঘটার আগেই তা প্রতিরোধ করতে অক্ষম?
দেশে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, সন্ত্রাসীরা সবসময় তাদের উদ্দেশ্য সফল করেছে। 2001 সালের সংসদ হামলা হোক বা 2002 সালের অক্ষরধাম হামলা, 2005 সালে দিল্লি সিরিয়াল ব্লাস্ট হোক বা 2006 সালে মুম্বাইয়ের ট্রেন ব্লাস্ট, 26/11 মুম্বাই হামলা হোক বা 2016 সালে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা, সন্ত্রাসীরা প্রতিবারই দেশের ক্ষতি করেছে এবং আমাদের নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলি তাদের থামাতে ব্যর্থ হয়েছে। পেহেলগামে এই সন্ত্রাসী হামলার খবর গণমাধ্যমে আসার সাথে সাথেই গোটা দেশ হতবাক হয়ে যায়। এই হামলায় যেই স্ত্রীরা তাদের স্বামী এবং যেই বাচ্চারা তাদের বাবাকে চোখের সামনে সন্ত্রাসীদের হাতে মরতে দেখেছিল, যখন তাদের মুখ থেকে দেশের লোকেরা এই ভয়ানক হামলা সম্পর্কে শোনে, তখন সবার গা শিউরে ওঠে। সমস্ত ভারতীয়দের চোখে জল ছিল আর হৃদয়ে ক্ষোভ। হামলার পর ভারত সরকারও পদক্ষেপ নেয়। খবর পাওয়ার সাথে সাথেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেহেলগাম পরিদর্শন করেন। যখন তিনি নিহতদের পরিবারের কান্নাকাটি এবং ন্যায় বিচারের জন্য আর্তনাদ শুনতে পান, তখন তিনি তাদের আশ্বস্ত করেন যে এই হামলার জন্য দায়ীরা শীঘ্রই তাদের কবরে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাম হামলার সময় যিনি সৌদি আরবে ছিলেন, তাৎক্ষণিকভাবে তিনি তার সফর বাতিল করে ভারতে ফিরে আসেন। এর পরের দিন 23 এপ্রিল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি CCS এর একটি জরুরি বৈঠক ডাকেন। CCS এর এই বৈঠকটি 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে এবং পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য গুরুতর আলোচনা শুরু হয়। এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছিল দি রেজিস্ট্যান্ট ফ্রন্ট অর্থাৎ TRF, যা পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার একটি শ্যাডো গ্রুপ। কিন্তু বাস্তবে TRF বা লস্কর-ই-তৈবা ছিল কেবলই একটি মহড়া। এই সন্ত্রাসী হামলার শিকড় এতটাই গভীর ছিল যে তা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার পর্যন্ত পৌঁছায়। আসলে পাকিস্তান এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানকার সরকার ইতিমধ্যেই নড়বড়ে অবস্থায় চলছে। অন্যদিকে পাকিস্তানের বিভিন্ন রাজ্য প্রচণ্ড অস্থির পরিবেশে রয়েছে। না জানি ভবিষ্যতে পাকিস্তানের কোন অংশ আলাদা হয়ে একটি নতুন দেশে পরিণত হবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো বালুচিস্তানের, যাকে পাকিস্তানের থেকে মুক্ত করার জন্য বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করে রেখেছে। এছাড়াও পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এবং বিদেশি ঋণের উপর নির্ভর করেই তাকে টিকে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান তার সমস্যা সমাধানের পরিবর্তে ভারতে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার দিকে বেশি মনোযোগ দেয়, যাতে না কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে পাকিস্তানের জনগণের মনোযোগ সরানো যায়, বরং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা চালিয়ে ভারতের ঐক্য, সমৃদ্ধি ও অগ্রগতিতেও চোট আনা যায়। 370 ধারা অপসারণের পর গত 2-3 বছরের জম্মু ও কাশ্মীরে পর্যটন বৃদ্ধি পেতে শুরু করেছে, যার ফলে সেখানকার মানুষ কর্মসংস্থান পাচ্ছিল। এই সুখ ও শান্তি পাকিস্তান সহ্য করতে পারছিল না। তারা কাশ্মীরের যুবকদের ব্রেইন ওয়াশ করে তাদের ভারতের বিরুদ্ধে তৈরি করত এবং তাদের ভারতীয় সেনাবাহিনীর দিকে পাথর ছুটতে বাধ্য করত। কিন্তু সেখানকার যুবকরা কর্মসংস্থান পেতে শুরু করার সাথে সাথেই তাদের চিন্তা হতে শুরু করে। তারা ভাবতে লাগলো এখন তাদের সন্ত্রাসী পরিকল্পনার কি হবে। পাকিস্তান আবারও জম্মু ও কাশ্মীরে ঘৃণা ও সহিংসতা চাইতো। সে ধর্মের নামে মানুষকে উত্তেজিত করতে চেয়েছিল। সেই কারণেই সে TRF এবং লস্কর-ই-তৈবার মাধ্যমে পেহেলগাম সন্ত্রাসী হামলার মতন জঘন্য ষড়যন্ত্র পরিচালনা করেছিল। ভারতের উভয় ধর্মের মানুষ যাতে একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়, সেজন্য তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পর তাদের হত্যা করা হয়, যাতে হিন্দু মুসলমানকে কাঠগড়ায় দাঁড় করায় এবং হিন্দুদের প্রতি ঘৃণার বিষ মুসলমানদের ভিতরে ছড়িয়ে যায়। হামলার কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির পাকিস্তানের শীর্ষ কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় একই রকম সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছিল। সেখানে সে গর্বের সাথে বলেছিল যে পাকিস্তানের গল্পটি নিজেদের সন্তানদের অবশ্যই শোনানো উচিত। আমরা হিন্দুদের থেকে আলাদা, আমরা এক নই। এই ভিত্তির ওপরই পাকিস্তানের সৃষ্টি হয়েছিল, আর এটা পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মকে শেখানো উচিত। যে দেশের সেনাপ্রধানের এমন ঘৃণ্য চিন্তাভাবনা, সে দেশ সন্ত্রাসবাদ ছাড়া বিশ্বকে আর কি দিতে পারে। এই কারণে এবার ভারত সরকার পাকিস্তানের চারপাশে এমনভাবে দড়ি শক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যাতে পাকিস্তানের কোমর ভেঙে যায়। CCS এর সভায় ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে এমন কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে যা এর আগে কখনো নেওয়া হয়নি। ভারত প্রথমে পাকিস্তানের ওপর ওয়াটার স্ট্রাইকের দরুন 1960 সালে সিন্ধু জল চুক্তি স্থগিত করে। এটা কত বড় সিদ্ধান্ত, এর থেকে বোঝা যায় যে এর আগেও পাকিস্তান অনেক সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং দুই দেশের মধ্যে 1965, 1971 এবং 1999 সালের মতন যুদ্ধ সংঘটিত হয়েছে। কিন্তু তবুও ভারত কখনো সিন্ধু জল চুক্তি স্থগিত করেনি। এই প্রথমবারের মতন এমনটা ঘটল। পাকিস্তানের ওপর এর বিরূপ প্রভাব কি পরিমাণে পড়বে তা এর থেকে অনুমান করা যায় যে পাকিস্তানের 80% আবাদযোগ্য জমি সিন্ধু এবং তার উপনদীগুলির জলের উপর নির্ভরশীল। এই জলের 90%-এরও বেশি সেচের জন্য ব্যবহৃত হয়। এমন পরিস্থিতিতে
পাকিস্তানের জীবনরেখা নামে পরিচিত সিন্ধু এবং তার উপনদীর জল ভারত বন্ধ করে দিলে পাকিস্তান এবং তার ভেঙে পড়া অর্থনীতির উপর তার সরাসরি প্রভাব ফেলবে। এর আগে সিন্ধু জল চুক্তির অধীনে ভারত নদীর জলের প্রবাহ সম্পর্কিত তথ্য এবং অন্যান্য তথ্য পাকিস্তানের সাথে ভাগ করে নিত, কিন্তু এখন ভারত না কেবল নদীর জল বন্ধ করতে পারবে, বরং কোনো সতর্কতা ছাড়াই সমস্ত নদীর জলকে একসাথে ছাড়তেও পারবে। এভাবে কখনো কখনো পাকিস্তানকে খরার সম্মুখীন হতে পারে এবং কখনো কখনো সেখানে বন্যার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। এরপর ভারত সরকার আটারি চেকপোস্ট বন্ধ করার আরেকটি বড় সিদ্ধান্ত নেয়। এই চেকপোস্টের মাধ্যমে সয়াবিন, মুরগির খাবার, শাকসবজি, প্লাস্টিকের দানা এবং লাল মরিচ সহ অন্যান্য জিনিসপত্র পাকিস্তানে পাঠানো হয়। এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে পাকিস্তানের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। তৃতীয় সিদ্ধান্তটি ছিল সার্ক ভিসা অব্যাহত প্রকল্প, SVES ভিসা বাতিল করা। চতুর্থ সিদ্ধান্তের অধীনে ভারতে উপস্থিত প্রতিটি পাকিস্তানি নাগরিককে পরবর্তী 48 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পাকিস্তানি নাগরিকরা আর ভারতে আসতে পারবে না। এর সবচেয়ে বড় ধাক্কাটি সেই সব পাকিস্তানি রোগীরা অনুভব করেছিল যারা উন্নত ও সস্তা চিকিৎসার জন্য ভারতীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। এই সিদ্ধান্তের ধাক্কা সেই সব পাকিস্তানি মহিলাদেরও লেগেছিল যারা বিয়ে পাকিস্তানে করেছিল, কিন্তু তারা তার সন্তানদের সাথে ভারতে থাকছিল। এরপর পঞ্চম সিদ্ধান্তের অধীনে নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে নিযুক্ত পাকিস্তানি প্রতিরক্ষা উপদেষ্টাদের 1 সপ্তাহের মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। হাই কমিশনে পাকিস্তানি কর্মীর সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হয়েছিল। এছাড়া সরকার পরবর্তীতে পাকিস্তানি সংবাদ চ্যানেল এবং ভারতের প্রভাবশালী ইউটিউব এবং এক্স অ্যাকাউন্টগুলিও নিষিদ্ধ করে, যারা ভারতীয় দর্শকদের কাছ থেকে ভিউ সংগ্রহ করে অর্থ উপার্জন করত। ভারত সরকারের এই সমস্ত কঠোর সিদ্ধান্ত স্পষ্টভাবে দেখায় যে এবার ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদের প্রতি কোনো নমনীয়তা দেখাবে না। CCS এর সবাই কঠোর সিদ্ধান্ত নেওয়ার পর পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে একটি জনসভায় ভাষণ দেন এবং পাকিস্তানকে কড়া বার্তা দেন। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। এরপর NIA এই হামলা তদন্ত শুরু করে, যা এখনও চলছে। এছাড়াও ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এই হামলাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য একটি সার্চ অপারেশন শুরু করেছিল এবং স্থানীয় যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছিল তাদের উপরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। লস্কর-ই তৈবার অনেক ওভারগ্রাউন্ড কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছিল। শত শত স্থানীয় মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অপারেশনের সময় আসিফ শেখ এবং আদিল ঠোকারের মতন অনেক সন্ত্রাসীর বাড়ি বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়। নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি সংঘর্ষও ঘটে, যেখানে 6 প্যারা SF-এর হাবিলদার ঝন্টু আলী শেখ শহীদ হন। ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরে সক্রিয় 14 জন স্থানীয় সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যারা পাকিস্তানি সন্ত্রাসীদের রসদ ও স্থল সহায়তা প্রদানের পাশাপাশি নিরাপদ আশ্রয় প্রদান করেছিল। এর মধ্যে 3টি হলো হিজবুল মুজাহিদিন, 8 জন লস্করের সাথে এবং 3 জন জৈশ-ই-মোহাম্মদের সাথে যুক্ত। ভারতের এই তীব্র প্রতিক্রিয়া পাকিস্তান এবং তার সন্ত্রাসীদের উপর এতটাই প্রভাবিত হয়েছিল যে সন্ত্রাসী সংগঠন TRF, যারা আগে এই হামলার দায়িত্ব নিয়েছিল, তারাও ভারতের পদক্ষেপের ভয়ে তাদের বক্তব্য থেকে সরে আসে। TRF তাদের বিবৃতি থেকে সরে এসে বলেছে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং আক্রমণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ভারতের কঠোরতার ভয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত সরকারের কাছে নিরপেক্ষ থাকার এবং এই হামলার তদন্তে ভারতকে সাহায্য করার প্রস্তাব রেখেছে। কিন্তু এবার ভারত 2016-র মতন ভুল করেনি। 2016 সালে যখন পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা হয়, তখন 2 দেশের মধ্যে সিদ্ধান্ত হয় যে 2 দেশের তদন্ত দল একে অপরের দেশ পরিদর্শন করবে এবং হামলার তদন্ত করবে। ভারত সরকার পাকিস্তানের তদন্ত দলকে তদন্তের জন্য ভারতে আসার অনুমতি দিয়েছিল, কিন্তু পাকিস্তান ভারতীয় তদন্ত দলকে পাকিস্তানে আসতে দেয়নি এবং পাঠানকোট হামলাকে ফলস ফ্ল্যাগ বলে ভারতকে দায়ী করে। যখন পাকিস্তান দেখল যে ভারত তার পদক্ষেপ থেকে পিছু হটবে না, তখন সেই আতঙ্কে তারা সিমলা চুক্তি বাতিল করে এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। 2016 সালে উরি সার্জিক্যাল স্ট্রাইক এবং 2019 সালে ভারতের বালাকোট বিমান হামলা পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে এমন আতঙ্ক তৈরি করেছে যে পেহেলগাম হামলার পর থেকে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। তারা আশঙ্কা করেছে যে গতবারের মতন এবারও ভারতীয় কমান্ডোরা
তার সুরক্ষায় আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের এবং তাদের শিবিরগুলিকে ধ্বংস করে দিতে পারে। পাকিস্তানের এই ভয় আরও বেড়ে যায় যখন 29শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উচ্চতর প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলেন যে আমাদের সেনাবাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ স্বাধীন। কখন এবং কিভাবে জবাব দেওয়া হবে তা নির্ধারণের স্বাধীনতা সেনাবাহিনীর রয়েছে। আমেরিকা, ব্রিটেন, ইতালি, ফ্রান্স ও সৌদি আরবের মতন কয়েক ডজন দেশ পাকিস্তানের সন্ত্রাসবাদের নিন্দা করেছে এবং ভারতের সাথে নিজেদের ঘোষণা করেছে। সেখানে চীন পাকিস্তানকে সমর্থন দিয়েছে। পাকিস্তান ছাড়া যদি এমনও কোনো দেশ থাকে যা সর্বদা ভারতের ক্ষতি করতে চায়, তাহলে তা হলো চীন। যখন থেকে আমেরিকা ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, তারপর থেকেই অনুমান করা হচ্ছে যে ভারত এর থেকে সবচেয়ে বেশি লাভবান হবে। ভারতে চীনা বিনিয়োগ আসবে, যা চীনের অর্থনীতিকে ঝটকা দেবে এবং ভারতের অর্থনীতির গতি আরও বৃদ্ধি পাবে। আজ ভারত বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি এবং বিশেষজ্ঞদের মতে ২০২৮ সালের মধ্যে ভারত বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এমন পরিস্থিতিতে চীন মনে করে যে ভারতের সাফল্য তাদের নিজের জন্য আরও বড় হুমকি হয়ে উঠবে, যার কারণে সে ভারতের বিরুদ্ধে যাওয়ার জন্য পাকিস্তান এবং তার সন্ত্রাসবাদকে সমর্থন করতেও প্রস্তুত। এমন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরে বারবার সন্ত্রাসী হামলা বন্ধ করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, জম্মু ও কাশ্মীরে বারবার সন্ত্রাসী হামলা চালাতে পাকিস্তান কিভাবে সফল হচ্ছে? 1980-র দশকেও পাঞ্জাবে পাকিস্তান ভারত ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। জঙ্গিদের অস্ত্র ও অর্থ দিয়ে পাকিস্তান পাঞ্জাবকে ভারত থেকে আলাদা করার চেষ্টা করেছিল, কিন্তু বেশ কয়েকবার চেষ্টার পর ভারত সরকার পাকিস্তানের ষড়যন্ত্র নষ্ট করে দেয় এবং পাঞ্জাবকে জঙ্গিবাদের কবল থেকে মুক্ত করে। কিন্তু জম্মু ও কাশ্মীরে কেন এটা হতে পারে না? কয়েক দশক ধরে অস্থিরতার পরেও কেন পাকিস্তানের ষড়যন্ত্র চিরতরে বন্ধ করা গেল না? আসলে ভারত সরকার পাঞ্জাবের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারত, কারণ পাঞ্জাবের উপর ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। এছাড়াও বিচ্ছিন্নতাবাদীদের উপর পাঞ্জাবের স্থানীয় জনগণদের সমর্থন ছিল না, তাই পাকিস্তানের পরিকল্পনা সফল হতে পারেনি। কিন্তু জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পাঞ্জাবের থেকে সম্পূর্ণ আলাদা। 1947-48 সালের প্রথম কাশ্মীর যুদ্ধের পর থেকে জম্মু ও কাশ্মীরের প্রায় 35% অংশ পাকিস্তানের দখলে, যা পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে নামে পরিচিত। পাকিস্তান পিওকে সন্ত্রাসবাদের আস্তানা বানিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের ভৌগোলিক অবস্থা সন্ত্রাসীদের ভারতে অনুপ্রবেশের সহজ পথ করে দেয়। সন্ত্রাসীরা সহজেই উপত্যকা, পাহাড়, ঘন বন এবং দুর্বল বেড়াযুক্ত নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতে প্রবেশ করে। অনেক জায়গায় নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা কেবল কাঁটাতারের মধ্যেই সীমাবদ্ধ। পাকিস্তান এবং তার সন্ত্রাসী গোষ্ঠীগুলি জিহাদ এবং জান্নাতের নামে ভারতের কাশ্মীরি মুসলমানদের উস্কে দিয়ে তাদের সাথে অন্তর্ভুক্ত করে নেয়। জম্মু ও কাশ্মীরে এখনো পর্যন্ত যত হামলা হয়েছে তা কেবল স্থানীয় জনগণের সহায়তায় সম্ভব হয়েছে। কিছু কাশ্মীরি সহায়তায় সন্ত্রাসীরা পাক অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে অনেক জায়গায় লম্বা সুড়ঙ্গ তৈরি করেছে, যা সরাসরি ভারতে প্রবেশ করে। অনেক জায়গায় এটি ভারতের সেনা পোস্টের থেকে মাত্র 3 থেকে 4 কিমি থেকে কিছু দূরে রয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী লঞ্চ প্যাড রয়েছে, যেগুলি পাকিস্তানি সেনাবাহিনী এবং ISI এর সহায়তায় লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদ্দিনের মতো সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে পাকিস্তানের বাহওয়ালপুরের মতন নিজস্ব এলাকায় এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদ, কোটলি, মিরপুর এবং বাগের মতন এলাকায় সন্ত্রাসীদের একটি বিশাল শিবির তৈরি করেছে। সন্ত্রাসীদের পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর উভয় স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে প্রচুর সংখ্যক মাদ্রাসা খুলেছে, যেখানে ছোটবেলা থেকেই ভারতের বিরুদ্ধে ঘৃণা তাদের মনে ভরে দিয়ে যুবকদের সন্ত্রাসী হতে বাধ্য করা হয়। এই শিবিরগুলিতে সন্ত্রাসীদের অস্ত্র ব্যবহার, বিস্ফোরক তৈরি এবং তারপর ভারতে অনুপ্রবেশ শেখানো হয়। পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা, উড়িতে হামলা, পুলওয়ামা হামলা এবং সম্প্রতি পেহেলগাম হামলা সন্ত্রাসীদের পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরে উপস্থিত সন্ত্রাসী শিবিরগুলিকে ধ্বংস করার জন্য ভারত 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক এবং 2019 সালে বালাকোট বিমান হামলা চালিয়েছিল। এরপরেও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের ফসল তৈরি অব্যাহত থাকে। তাই পাকিস্তানের সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য ভারতের কাছে পিওকের উপর নিয়ন্ত্রণ থাকা খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের সেই অংশ পাকিস্তানের দখলে থাকবে, ততক্ষণ পর্যন্ত পাকিস্তান তার কার্যকলাপ বন্ধ করবে না। ভারত সরকারও এই সত্য সম্পর্কে অবগত। এ কারণে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ভারত সরকার খুব শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীরকে আবারও ভারতের সাথে একীভূত করার কথা বলেছে। ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে, তাতে মনে করা হচ্ছে যে ভবিষ্যতে এই দিকে অবশ্যই পদক্ষেপ নেওয়া যেতে পারে। যদি পিওকে আবার ভারতের সাথে যুক্ত হয়, তাহলে সেখানকার পরিস্থিতি আবার ভারতীয় কর্তৃপক্ষের অধীনে চলে যাবে।
সেখানে সন্ত্রাসী শিবিরগুলি ধ্বংস হবে এবং পাকিস্তানি সন্ত্রাসীদের উপর নিয়ন্ত্রণ আনা যাবে। কিন্তু যদি পিওকেকে ভারতে অন্তর্ভুক্ত করা এতই সহজ হতো, তাহলে এটা অনেক বছর আগেই করা হতো। এই কাজে অনেক গুরুত্বপূর্ণ বাধা রয়েছে, যা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। 1948 সালে ভারত কাশ্মীরের সমস্যাটি জাতিসংঘে নিয়ে গিয়ে একটি ঐতিহাসিক ভুল করা হয়েছিল, যার পরিণতি ভারত আজ পর্যন্ত ভোগ করছে। ভারত যদি পিওকেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে জাতিসংঘের হস্তক্ষেপ নিশ্চিত। তবে এখন আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য এবং রাশিয়ার মতন ভিটোদারি দেশগুলির সাথে ভারতের সম্পর্ক ভালো রয়েছে, কিন্তু পাকিস্তানের পক্ষে ভিটো দিয়ে চীন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আর যদি কূটনীতিতে কাজ না হয়, তাহলে ভারতকে পাকিস্তানের সাথে প্রকাশ্যে যুদ্ধ লড়তে হতে পারে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, যা দেশের অর্থনীতির উপর খারাপ প্রভাব ফেলবে। উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে, এর জন্য যুদ্ধের ক্ষেত্রে উভয় পক্ষ থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। এছাড়াও যদি যুদ্ধ হয়, তাহলে চীন নিজের স্বার্থে পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে। এমন পরিস্থিতিতে ভারত দুটি ফ্রন্টে যুদ্ধ করার একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এই কারণে ভারতকে প্রতিটি দিক মাথায় রেখে এমন একটি উপায় খুঁজে বের করতে হবে, যাতে পিওকে ভারতে দৃঢ়ভাবে একীভূত হতে পারে। কারণ যতক্ষণ পিওকে ভারতের অংশ না হচ্ছে, ততদিন হয়তো পুলওয়ামা এবং পেহেলগামের মতন হামলাও কখনোই মূল থেকে নির্মূল করা যাবে না। সন্ত্রাসবাদকে মূল থেকে নির্মূল করাই হবে পেহেলগামে পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানো 26 জন নিরীহ মানুষের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।